অলরেডি দেখা হয়ে গেছে যে ল্যান্ড রিফর্মস নিয়ে কি প্রবলেম ছিল। নাও আই এম কামিং ডাইরেক্টলি টু দ্য হোয়াট ইজ দ্য অ্যানালিসিস অফ দিস গ্রিন রেভলিউশন, যেখানে কি প্রবলেম হয়েছিল যার পরে এইখানে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে গ্রিন রেভলিউশনের দরকার পড়ে। তো জাস্ট গ্রিন রেভলিউশন হওয়ার জাস্ট আগে ইন্ডিয়াতে কিরকম অবস্থা ছিল। ফার্স্ট ব্যাপারটা হচ্ছে দে আর ইনহেরিটিং আ ব্যাকওয়ার্ড ইকোনমিক স্ট্রাকচার দ্যাট ফ্রম দ্য ব্রিটিশ। ঠিক আছে, অলরেডি পিছিয়ে পড়েছে এরকম একটা সিচুয়েশন থেকে। তো setting up a price restriction between 1947 to 49 and 54 to 57 to check the sudden rise in price of agro commodities, and emphasis on agriculture infrastructure development. These are the basic ideas that you have to have. Um, তো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে প্রথম কথা। তার কারণ হচ্ছে গিয়ে এগ্রিকালচারটা তখন ডেভেলপ হয়নি। তো লার্জ ড্যাম তৈরি করবে, প্রভিশন ফর মার্কেটিং এ তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে হবে, রোডস, রেলওয়েজ। ঠিক আছে, ডেভেলপিং মেজারমেন্ট ফেসিলিটিস। ঠিক আছে, মার্কেট সাপ্লাই সাইডের সাপোর্ট ওয়াজ অলসো রিকোয়ার্ড, like developing programs and studies to promote the agricultural production and launching pilot projects for the same. So in 1957, the government's BOP deficit at a case hello. And one of the big reasons for the shortage of food grains and shortage of cash crops, মানে industrial raw material. ঠিক আছে, so we started importing food grains. So this is the backdrop that we are starting in. The government realized that যতক্ষণ পর্যন্ত agriculture in India becomes self-sufficient, BOP crisis will continue to be happening without any doubt. সো 1958-এ একটা ফোর্ড ফাউন্ডেশন থেকে তাদেরকে এগ্রিকালচারাল ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় তার জন্য লোক ডাকা হলো, এবং তারা একটা রিপোর্ট সাবমিট করলো যেটার নাম হচ্ছে ফোর্ড ফাউন্ডেশন রিপোর্ট ফর ইন্ডিয়াস ফুড ক্রাইসিস। ঠিক আছে, অ্যান্ড দে রেকমেন্ডেড দ্য মডার্ন ইনপুট ইজ রিকোয়ার্ড, প্রভিশন অন ক্রেডিট ইজ রিকোয়ার্ড, অ্যান্ড প্রভিশন অফ মার্কেটিং ফেসিলিটিস আর রিকোয়ার্ড। নাও দেয়ার আর টু কাইন্ড অফ ফার্মিং। একটাকে বলে ইন্টেন্সিভ ফার্মিং। ঠিক আছে, লিমিটেড রিসোর্সে যখন তুই করছিস, মানে ইন্ডিয়ার কনটেক্সটে এটা হচ্ছে যে ল্যান্ড ইজ ওয়ান অফ দেম। সো দ্যাট ইজ ইন্টেন্সিভ ফার্মিং এখানে হবে। এক্সটেন্সিভ ফার্মিং মানে হচ্ছে লার্জ প্লেস, ফিউ ফার্মার্স। ঠিক আছে, যেমন হচ্ছে কানাডা, ইউএসএ, বিশাল জমি। ঠিক আছে, আর ইন্ডিয়াতে এইটুকুনি জমি আছে, এতেই 3 বার 4 বার করে ফসল ফলাতে হবে। ঠিক আছে, এর থেকে বেশি জমি নেই। 1960s-এ আইএডিপি হলো, ইন্টেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম। It was started as a pilot project in 7 districts in 7 states. And in 1965, intensive agricultural area program শুরু হলো, and that is in 114 districts. So both of these intensive area development program and intensive agriculture area program, এই দুটোই যে ছিল, both of them were practically because of developing the agriculture part of India. Land reforms, abolition of intermediaries, redistribution of land, and tenancy laws that we have already studied, they were the basic ideas behind it. Now, what will the conclusion that we can come out with from this is that it will be an incorrect perception that government was not serious about agriculture before Green Revolution. মানে গ্রিন রেভলিউশনের আগে সরকার হয়ে যায় না, না চাষ হয়ে যাবে এমনি এমনি, ওরকম নয়। চাষের কথা ওরা ভাবতো, বাট দ্য স্ট্রাকচার ওয়াজ উইক। ঠিক আছে, and understanding about Indian agriculture was weak, that led to the problem for which we couldn't have development in agriculture. এগ্রিকালচারের ডেভেলপমেন্ট না হওয়ার কিন্তু এইটা সব থেকে বড় কারণ, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ছেড়ে যায়নি। যখন ব্রিটিশরা ইন্ডিয়া থেকে যাচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার অলরেডি একবারে জলের তলায় চলে গেছে। ঠিক আছে, প্রপার কোনো ডেভেলপমেন্টই নেই। ঠিক আছে, না ফার্স্ট হচ্ছে গিয়ে হোয়াট আর দ্য গ্রিন রেভলিউশন বা টেকনোলজিক্যাল রেভলিউশন, এটা একটা। তার কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে হাই yield ভ্যারাইটি অফ সিডস বা মডার্ন সিডস উইথ হাই প্রোডাকশন ক্যাপাসিটি, সেইগুলোর ইন্ট্রোডাকশন হতে আরম্ভ করলো। ঠিক আছে, কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজটাই প্রথম দেখা গেল। অ্যাসিওর্ড ইরিগেশন সোর্সেস, মানে ওয়াটার ইন্টেন্সিভ প্রোগ্রাম, যেটা আর কি হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস আর কেমিক্যাল ফার্টিলাইজারকে সাহায্য করবে। ঠিক আছে, আর 1970s এর টাইমে কেমিক্যাল পেস্টিসাইডস এর ব্যাপারটাও চলে এলো। So in all of this, মানে these were the typical features of intensive farming. তুই যদি খুব একটা ছোট জায়গায় প্রচুর পরিমাণে প্রোডাকশন করতে চাস, তো তোর কিন্তু এগুলো লাগবেই, যে হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিড। প্রচুর জায়গা আছে, সেখানে তুই চাষ কর, নর্মাল চাষ করলেও তোর প্রোডাকশন চলে আসবে।
কিন্তু যদি জায়গা ছোট হয়, কম জায়গায় বেশি উৎপাদন করতে চাস, তাহলে তোকে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস লাগবে। প্লাস হচ্ছে কি, যখনই এরকম ধরনের হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ সিডস নিচ্ছিস, কেমিক্যাল ফার্টিলাইজার থাকবে, ঠিক আছে, যাতে, কারণ সয়েল গুলো অতটা রিচ হবে না। এবং যখনই আমি ফার্টিলাইজার ইউজ করব, তখনই আমার ইরিগেশন লাগবে, ঠিক আছে। ইন্টেন্সিভ ফার্মিং, যেটা ইন্ডিয়ার ক্ষেত্রে খুব প্রাধান্য, মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল, সেইটা কিন্তু বেসিক্যালি তোর এই চারটে জিনিসের উপর বসে আছে। একটা হচ্ছে হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিড, একটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার, একটা হচ্ছে ইরিগেশন, আর থার্ডটা হচ্ছে কেমিক্যাল পেস্টিসাইড। এই চারটে বেসিসের উপর দাঁড় করিয়ে গ্রিন রেভলিউশনটা ইন্ডিয়া আসার শুরু হলো। মানে দিস ওয়ার দ্য বেসিক ইনগ্রেডিয়েন্টস দ্যাট ওয়ার রিকোয়ার্ড। এবার কোয়েশ্চেনটা হচ্ছে, কেন নর্থ ওয়েস্ট স্টেটস গুলোতে, ইন্ডিয়া হরিয়ানাতে হলো, আর মানে ওয়েস্টার্ন ইউপিও বলতে গেলে ওই জায়গাটায় হলো, মানে এই উপরের দিকটায় হলো, আর বাকি এই দিকটায় হলো না, ঠিক আছে। এবার কি ছিল, প্রথম কথা হচ্ছে কি, লার্জ সাইজ ল্যান্ড হোল্ডিং ছিল, যেটা আমরা টেন্ডেন্সিতে পড়েছি, যে লার্জ ল্যান্ড হোল্ডিং থাকার জন্য ফ্রম দি আদার রিজনস এর জন্য, দিস রেজাল্টেড ইন ইমপ্রুভড মেকানাইজেশন অ্যান্ড হাই ক্রপ ইল্ড, ঠিক আছে। ডিউ টু ইকোনমি অফ স্কেল, তুই জায়গা বেশি আছে, একটা ছোট জমিতে তুই 10 কেজি করছিস, 100 বিঘাতে কত করবি, আরো তার 100 গুণ করবি, ঠিক আছে না। ওয়াই পাঞ্জাব হরিয়ানা হ্যাড হাই ল্যান্ড রেকর্ড, দ্যাট ইজ অলসো কোয়েশ্চেন। হঠাৎ তো ওদের কাছেই থাকলো কেন? প্রথম কথা হচ্ছে, পপুলেশন ডেন্সিটি ইন দিস প্লেসেস আর লোয়ার দ্যান বেঙ্গল, বিহার অ্যান্ড ইস্টার্ন ইউপি, প্রথম কথা। So fragmentation of land due to continuous high population was less here. This means even though the plains of Bengal, Bihar and UP are more fertile soil, মানে খাদার আছে, than Punjab, Haryana and UP, যেখানে ভাঙ্গার আছে, still later was chosen because average size of land holding was double the farmers, ঠিক আছে। This ultimately will be mechanized farming, আর যতক্ষণ না মেকানাইজ ফার্মিং করবো ততক্ষণ হবে না, ফোর্ডের রিপোর্টও আমরা তাই পড়েছি, তাই তো। এবার সেইটা যদি হয়, since running tractors and other modern machinery became easy and economy of scale was available, the place was better suitable. Clear? Now the clear title reads, okay. Now easier to measure development and performance and provide incentive to farmer. আমি যদি বুঝতে পারি কতটা চাষ হচ্ছে, আমি সেই অনুযায়ী ইনপুট দিতে পারবো, ঠিক আছে। রান্না মনে কর 10টা বাড়িতে হচ্ছে, আমি কোনো হিসেব রাখতে পারবো কতটা কি লাগছে? না। কিন্তু যদি একটা জায়গায় হয় এবং তার সাথে সব ডেটা আমার কাছে আসে, যে এতটা চাষ হয়েছে, এতটা জল লেগেছে, এতটা এই লেগেছে, তাহলে আমি পেয়ে যাবো, ঠিক আছে। তার টাইটেল ডিড হরাস করে ইউপি এদিকে থাকার কথা না। এইসব এরিয়াগুলোতে মাহেলবাড়ি সিস্টেম ছিল, অ্যান্ড আদার পার্টস হ্যাভিং জমিনদারি সিস্টেম। Almost around 150 years of mismanagement and fuzzy land records were there. Mahalwari areas, most of the farmers had land record. Okay. But যেই ল্যান্ড ফার্মারদের কাছে ল্যান্ড রেকর্ড থাকবে, দ্যাট মিনস হোয়াট, ইনসেন্টিভটা ডাইরেক্টলি সাবসিডাইজ করতে পারবো, ঠিক আছে। মানে an output can be easily tracked by the government, ঠিক আছে, and government initiatives গুলো আরো বেশি হতে পারবে। This was one of the reasons. Next হচ্ছে presence of better irrigation facility, ভাকরা নাঙ্গল, ঠিক আছে। ক্যানালাইজেশন ওয়াজ কমপ্লিট, ওই যে পরপর ক্যানালস গুলো তৈরি হচ্ছে ওখানে, সেগুলোও কমপ্লিট হয়েছে। Even from the erstwhile princely states, canalization and irrigation was available due to lack of monsoon rain, কারণ ওই জায়গাটা কিন্তু বৃষ্টি নেই, বৃষ্টির ছায়া অঞ্চলের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। কারণ যখন দেখবি ওই মেজারটা দেখবি, ওই আরাবল্লী ওই জায়গাটা পুরোই কিন্তু বৃষ্টির ছায়া অঞ্চল। তো ক্যানালাইজেশন করা, এসব করাগুলো কিন্তু ওদের অলরেডি ছিল, ইরিগেশনের ব্যাপারটা। আমাদের এখানে যেটা করতে হতো, সেটা ওদের অলরেডি ছিল। Now willingness and entrepreneurial ability of the farmers, that was one of the major reason. এই ইন্টেন্সিভ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রামের পারপাসটা কি ছিল? ফার্মারদের রেসপন্সটা দেখা, এবং সেখানে দেখা গেছিল যে বিভিন্ন জায়গাকার ফার্মাররা বিভিন্ন ধরনের রেসপন্স দিচ্ছে। দেখা গেল ওয়েস্টার্ন ইউপি, পাঞ্জাব, হরিয়ানা, তারা রিস্ক নেওয়ার জন্য অতটা রিলাক্টেন্ট নয়, কিন্তু তারা রিস্ক নিতে চাইছে, হ্যাঁ ঠিক আছে আমরা চাষ করবো। নাও why limited introduction of high yielding variety of products, or why immediate introduction of high yielding variety? কেন ইমিডিয়েট করা হচ্ছে এই জায়গাটা? দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন। প্রথম কথা হচ্ছে, কন্টিনিউয়াস ফুড ডেফিসিট আমরা ইন্ডিয়া রাখতে পারবো না, ঠিক আছে। তো কন্টিনিউয়াস ফুড ডেফিসিট যদি না রাখতে হয়, তাহলে আমাকে হাই ইয়েল্ড নিয়ে আসতেই হবে, কারণ তার কোনো অল্টারনেটিভ নেই।
লোকে বলতে পারে হাই ইয়েল্ডিং ভ্যারাইটি অফ ফুড কি আমরা টেস্ট করেছেন যেটা শরীরের পক্ষে ক্ষতিকারক নয় বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমাদের কাছে অল্টারনেটিভও কিছু নেই। So, not feasible to have a continuous food deficit led to the continuous dependencies on import of food from US and becoming a physical deficit and BOP problem. Global political scenario was such the difference with US was rising কারণ আমরা USSR ঘেঁষে ছিলাম, ঠিক আছে, and the difficulty in assuming that US will remain an ally was also a problem. The global political scenario টা ভাব ওই টাইমে 1952 এর টাইমে আমরা USSR এ ঘেঁষা হয়ে গেছি, ঠিক আছে, তাই তো। ইউএসএসআর এ ঘেঁষা হচ্ছে, এবার ইউএসএসআর এ ঘেঁষা হলে আমি বলছি ইউএসএ কে ধান চাল গম দিতে, ঠিক আছে, আর এদিকে আমি বলছি যে আমরা ইউএসএসআর ঘেঁষা, তাহলে কি করে হবে? and to make large impact in a short span of time require resources concentration, ঠিক আছে। তো যখনই আমি ভাববো যে একটা লার্জ এফেক্ট আমাকে কোনো একটা ইন্ডাস্ট্রিতে আনতে হবে, তাহলে কিন্তু আমার রিসোর্স কনসেন্ট্রেশন খুব বেশি দরকার, ঠিক আছে। যেমন যেটার কথা হচ্ছে কি বলে না, লিমিটেড রিসোর্স ম্যাক্সিমাম ইউটিলাইজেশন, তো এখানেও সেই একই কেস হবে। যখনই তুই কোনো একটা জিনিসের প্রতি আমি ধর রান্না করবো, আমাকে ছড়িয়ে বসলে হবে না, আমাকে সব জিনিস আগেই দেখি প্লেস করে নেয়, ঠিক আছে, 3 গ্রাম নুন, 2 গ্রাম চিনি, 3 চামচ তেল সব পাশে রেখে নেয়, যেটা শেফরা করে। হোয়াট হি ইজ ডুইং, হি ইজ কনসেন্ট্রেটিং দ্য রিসোর্সেস, যাতে যখন রান্না করতে লাগবে ইমিডিয়েট কুইক টাইমে আমি আউটপুটটা পেতে পারবো। নেক্সট হচ্ছে আর্লি সাকসেস কুড ডেমনস্ট্রেট এফেক্টস ফর আদার স্টেটস। যদি ইউপি হরিয়ানা এসবে পপুলার হয়, তাহলে অন্য স্টেটরা অ্যাডাপ্ট করবে। পুয়ার ডেভেলপমেন্ট অফ লিঙ্কেজ বিটুইন এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি ওয়াজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। তো সেটাকেও আমায় দেখতে হবে না, হোয়াট ইজ মিনিং অফ দিস ওয়ার্ড লিঙ্কেজ। মার্কেট কানেক্ট বিটুইন টু সেক্টরস, ঠিক আছে, একটা হচ্ছে ইনপুট, হচ্ছে কি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেমন হচ্ছে ফার্টিলাইজার নেওয়া, পেস্টিসাইড নেওয়া, ট্র্যাক্টর কেনা, এসবগুলো। আর আউটপুট যেটাকে আমরা বলি ফরওয়ার্ড লিঙ্কেজ, সেটা মানে সেলিং অফ কটন, জুট, সুগার কেন, এগুলো বিক্রি করার ব্যাপারটা কিরকম হবে, মানে এপিএমসি মার্কেটের কেসটা এখানে চলে আসছে, বা ইনাম মার্কেট যেখানে চলে আসছে। নাও ফরওয়ার্ড লিঙ্কেজ ওয়াজ স্টিল টু সেট অ্যান এক্সটেন্ট ডিউ টু দ্য ব্রিটিশ রুল। ফরওয়ার্ড লিঙ্কেজের ব্যাপারটা আমি বাদ দিলাম, ঠিক আছে, মানে এটা ওইটা তো কিছুটা ছিল, কারণ আমাদের জিনিসপত্র কিনে বিক্রি করার ব্যাপারটা তো অলরেডি ছিল, কিন্তু ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা কিন্তু মিসিং ছিল পুরোপুরি, ঠিক আছে, কারণ মডার্নাইজ এগ্রিকালচার তো আমরা কোনোদিনই করিনি, সেই হাল চালিয়ে যাচ্ছে, ক্লিয়ার, সেইটা একটা প্রবলেম। তা ওয়াই ইজ গ্রিন রেভলিউশন কল্ড আ গ্রিন রেভলিউশন? 1961 বিওপি হয়ে গেছে 1961। টোটাল ফুড গ্রেন প্রোডাকশন অ্যাজ বাই সেন্সাস ছিল হচ্ছে 60 মিলিয়ন টন, অ্যান্ড 65-66 হলো ড্রাউট। তো যে 60 মিলিয়ন টন তৈরি হয়েছিল সেখান থেকে আরো কমে গেল, ঠিক আছে, 52 মিলিয়ন টনস হয়ে গেল, ঠিক আছে। অ্যান্ড বাই দিস টাইম ইন্ডিয়ার পপুলেশন ছিল 50-55 crores। ওকে, নাও দ্যাট মিনস পার 1 টন খাওয়ার, ঠিক আছে, পার 1 টন খাওয়ার এই 10 টন, সরি, পার 10টা লোকের জন্য আমাদের কাছে মোটে 1 টন খাবার পড়ে আছে। সেটা শুনতে খুব অস্বাভাবিক লাগলো, যে 1 টন মানে কত, 1 টন মানে কত, কত 100 কেজি, ঠিক আছে, তাহলে 10টা লোকের জন্য 1 টন মানে কত, 10 কেজি, ঠিক আছে, 10 কেজি খাবার পড়ে আছে একটা লোকের খাওয়ার জন্য। নাও রিয়েলাইজ দ্য প্রবলেম, ঠিক আছে, দ্যাট বিকামস আ ভেরি প্রবলেমেটিক সিচুয়েশন, ঠিক আছে। না, টু ফিড সাফিসিয়েন্ট ফুড গ্রেনস দেয়ার রিকোয়ার্ড। তো এরকম একটা 52 মিলিয়ন টন থেকে 71 এর মধ্যে, মানে 66 এ হচ্ছে কি এটা 5 বছরের মধ্যে ডবল, ঠিক আছে, 5 दिन में पैसा डबल, তো 5 दिन में 5 साल में পুরা খানা ডাবল। তো এইখানে এইটা দরকার, স্পেশালি হুইটের ক্ষেত্রে এটা হয়েছিল। রেভলিউশন কখন বলা হয়, যখন একটা খুব কম টাইমে একটা লার্জ চেঞ্জ হয়, ঠিক আছে। সো ফ্রম 52 মিলিয়ন টু 107 মিলিয়ন টনস অফ ফুড প্রোডাকশন, তো একটা ফুড ডেফিসিয়েট জায়গা থেকে আমি ফুড সারপ্লাসে পৌঁছে গেলাম,
ঠিক আছে। After wheat is spread, rice, it also production was also doubled. So wheat এর production almost 5 times হয়ে গেছিল এবং rice এর production almost double হয়ে গেছে। Now you can call this as a revolution. Okay. So found the poor মানে এবার যদি বলি যে মানে wheat এর ক্ষেত্রে যদি বলতে হয় নরমান বোলরক, রাইসের ক্ষেত্রে কোথায় এটা দেখা গেছিল? হুইট যেমন আমেরিকায় করেছিল, রাইসটা দেখা গেছিল থাইল্যান্ডে। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ইভ্যালুয়েশন অফ গ্রিন রেভলিউশন দ্যাট উই ক্যান ব্রিং অ্যাবাউট। প্রথমত হচ্ছে বেনিফিটটা। ঠিক আছে। ইন্ডিয়ার ফাদার অফ গ্রিন রেভলিউশন কে ছিল? এম.এস. স্বামীনাথন। তো ভেরি লার্জ ইনক্রিজ ইন ফুড গ্রেন প্রোডাকশন এখানে হয়েছিল। তো made India self-sufficient in food, which reduced the pressure on foreign exchange and thereby closing the dual gap significantly. মানে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও বাড়ছে, ব্যালেন্স অফ পেমেন্টও বাড়ছে। ঠিক আছে। তো কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও বাড়ছে, আবার ফিজিক্যাল ডেফিসিটও বাড়ছে। তো দুদিক দিয়ে ঝামেলা। The provision of enough food to make it feasible to plan poverty eradication and hunger eradication. তাহলে খাওয়ার বেশি থাকলে আমি যারা খেতে পাচ্ছে না তাদের কাছে পাঠাতে পারবো। প্লাস নট অনলি যে তোর ক্যাশ ক্রপ, নট অনলি তোর মানে ফুড ক্রপ গুলোর যে ইম্পর্টেন্স বেড়েছে তা নয়, ক্যাশ ক্রপ গুলোর কিন্তু এখানে ইম্পর্টেন্স বেড়ে গেছিল। ঠিক আছে। মানে সিরিয়ালস ফিরিয়ালস যেগুলো ছিল সেইগুলোরও কিন্তু সেইগুলোরও এখানে যথেষ্ট কি হয়েছে? বেড়ে গেছে বেড়ে প্রোডাকশন। গেছে। ঠিক আছে। ওইগুলোরও কিন্তু মানে ফুড ক্রপের শুধু বেড়েছে তা নয়, ক্যাশ ক্রপেরও বেড়েছে। যেমন হচ্ছে গিয়ে সুগার কেন প্রোডাকশন বেড়েছে, ভেজিটেবল প্রোডাকশন বেড়েছে, প্লান্টেশন ক্রপ মানে টি, কফি, স্পাইসেস এগুলোরও বেড়েছে। অয়েল সিডের তো ইয়েলো রেভলিউশনই হয়ে গেছে 1980s এ। So why did they grow? প্রথম কথা হচ্ছে high yielding variety of seed was not present in any of these. Then this was due to what? This was এটা মাথায় রাখতে হবে কারণ এদের ক্ষেত্রে যেমন wheat আর রাইসের ক্ষেত্রে হাই yielding ভ্যারাইটি অফ সিডের প্রবাবিলিটি ছিল, এদের ক্ষেত্রে কিন্তু সেটা ছিল না। তাহলে এরা বাড়লো না। প্রথম কথা হচ্ছে গিয়ে নিউ টেকনিক্স ওয়ার লার্নড। ঠিক আছে। Development of linkages were encouraged by the production and got more exposed to intensive agriculture. So what happened? The spillover effect হয়ে গেছে। যেহেতু হুইট রাইস আমাকে নিয়ে যেতে হবে, রাস্তা তো তৈরি করতেই হবে। ওয়াই নট মেক সুগার কেন অলসো। ঠিক আছে। তো স্পিল ওভার তোর অঙ্ক ভালো, অঙ্ক ভালো হওয়ার জন্য কেমিস্ট্রি ফিজিক্সটাও ভালো হয়ে গেল। দ্যাট ইজ আ স্পিল ওভার এফেক্ট হয়ে গেছে। So with good irrigation technology, good fertilizer support, connectivity to the market and other right input and development of industrial market, it meant that for the other crop, higher crop would take place. ঠিক আছে। Giving a boost to agricultural employment, reduce disguised unemployment for many people. ঠিক আছে। And reduce seasonal unemployment for several people. Now we have to understand what is the meaning of the word disguised employment. ঠিক আছে। Unemployment. Suppose one is working in a marginal product is zero. ঠিক আছে। মার্জিনাল প্রোডাক্ট হচ্ছে গিয়ে আস্তে আস্তে যেটা বাড়ছে কমে যাচ্ছে। ঠিক আছে। একটা লোক মানে আমি বলছি সে 4টে লোক 8 ঘন্টা কাজ করে 100 কেজি খাবার তৈরি করে। তাহলে ম্যান আওয়ার কত? 32 ম্যান আওয়ার। এবার 4টে লোক 4 ঘন্টা কাজ করে যদি 16 ম্যান আওয়ার হয় এবং সেম 16 কেজি 100 কেজি পুরি তৈরি করে, তাহলে কি হচ্ছে? 16 ম্যান আওয়ার ইজ দ্য রিস্কাইজ আনএমপ্লয়মেন্ট। তুই কোনো সময় বলতে পারবি না যে 4টে লোক বেশি আছে। ঠিক আছে। রাদার টু সেভ ম্যান আওয়ার কতটা এক্সট্রা লাগছে। তুই তো বলতে পারি না এই লোকটা কম খাচ্ছে বা এই লোকটা বেশি খাচ্ছে। রাদার ইউ হ্যাভ টু ডিফাইন ইট উইথ ম্যান আওয়ার্স। নাও why we are saying 16 man hours and not 2 people working extra? Reason? He how one will clarify that he is not working. ঠিক আছে। যেমন একটা ব্রাঞ্চের বলে না ম্যান মানে ম্যান স্ট্রেংথ বেড়ে গেছে, কোনো মানে লোক সংখ্যা বেড়ে গেছে, সবসময় দেখি বলবো যে ম্যান পাওয়ারটা অনেক বেশি মানে ইউজ করা যাচ্ছে না। ম্যান পাওয়ারটা কেন বলছে? কারণ একটা ব্রাঞ্চে তার 40টা লোক আছে, তার প্রফিট হচ্ছে গিয়ে 40 কোটি। তার মানে পার এমপ্লয়ি থেকে 1 কোটি টাকার প্রফিট হচ্ছে। ঠিক আছে। আর একটা ব্রাঞ্চে 40 কোটি প্রফিট হচ্ছে। ঠিক আছে। কিন্তু ওখানে মানে 40 কোটি 4 কোটি প্রফিট হচ্ছে। ঠিক আছে। কিন্তু ওখানেও কাজ করে 40 জন।
তাহলে তো হচ্ছে না, তাহলে তো অনেক কম হয়ে আছে। তো এখানে তুই বলতে পারবি না যে কতক্ষণ হচ্ছে, দেখা হবে যে ওরা মোটামুটি দিনে 10 ঘন্টা করে কাজ করা উচিত। ঠিক আছে, তাহলে পার ডে 10 ঘন্টা করে কাজ করলে ওই 40টা লোক মিনিমাম 400 ঘন্টা দিচ্ছে, হুম তাই তো? আর হুম এখানেও এখানেও 4 ঘন্টা করে, মানে 40টা লোকই কাজ করছে, তাহলে ম্যান আওয়ারটা এখানে ডিফারেন্স হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ম্যান আওয়ারের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একটা ব্যাংকে 40টা লোক কাজ করে, ঠিক আছে, 40 কোটি টাকা কামায়, হুম ঠিক আছে, এবং প্রত্যেকে 10 ঘন্টা করে কাজ করে, ঠিক আছে, 40 crores। তাহলে টোটাল ম্যান আওয়ার্স হচ্ছে কি 400 ঘন্টা। আর একটা 4 কোটি টাকা কামায়, ঠিক আছে, এই 40টা লোকই কাজ করে 10 ঘন্টা ধরে, ঠিক আছে, 4 কোটি টাকা মোটে কামাচ্ছে, ঠিক আছে। তখন কি হয়, এইটা দিয়ে দেখা হয় যে ম্যান আওয়ারটা কত এক্সট্রা লাগছে। কারণ 16টা লোক যদি 100 গ্রাম ফুড তৈরি করতে পারে, এখানে তো 4টে লোকই বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 4টে লোক কত করবে সেটা দিয়ে বার করলেই তোর হয়ে যাবে। তো দিস ইজ দ্য কেস দ্যাট উই সি নাও। Why we are saying the reason হয়ে গেল, so that's why we say we do not say disguised unemployed labor। ঠিক আছে, আমরা কিন্তু সেই জন্য বলি না so that we do not say disguised unemployed laborer, we say disguised unemployed labor hour। ঠিক আছে, লেবার আওয়ার মানে হচ্ছে কি নাম্বার অফ আওয়ার্স, আর লেবার আওয়ার মানে হচ্ছে নাম্বার অফ পিপল। তো যখনই এ বলবে দেখবি ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট, তখন লেবার আওয়ার ইউজ করা হয়। ক্লিয়ার? নাও হ্যাঁ দিস ইজ দ্য ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট পার্ট। নাও হোয়াট ইজ দ্য সিজনাল আনএমপ্লয়মেন্ট পার্ট? সিজনাল মানে হচ্ছে সোয়িং অ্যান্ড হারভেস্টিং টাইম। ঠিক আছে, বিটুইন সোয়িং অ্যান্ড হারভেস্টিং ওরা কি করতে আরম্ভ করে, অন্য কাজ করতে কাজ করতে আরম্ভ করে। ঠিক আছে, আচ্ছা, নাও এবার দিস ইজ দ্য কেস। না ফার্স্ট অফ অল হচ্ছে গ্রিন রেভলিউশন কি করবে, ইট রিডিউস দ্য ডিসগাইজ আনএমপ্লয়মেন্ট বাই ইমপ্রুভিং টেকনোলজি। মার্জিনাল প্রোডাকশন ইনক্রিজ হয়েছে, তাই তো? একটা লোকে এখন 10টা লোকের কাজ করে দিতে পারছে। ইট ইন্ট্রোডিউস মাল্টিপল ক্রপিং অ্যান্ড রিডিউস সিজনাল আনএমপ্লয়মেন্ট অলসো। একটা লোক কলকাতায় চাকরি করছে, আর বর্ষাকালে গিয়ে ওখানে গিয়ে চাষ করছে, ঠিক আছে, ও আইদার পুরোপুরি চাষই করবে, নাহলে ডাইরেক্টলি কলকাতায় কাজ করবে, ঠিক আছে। ইনক্রিজ ডিমান্ড ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন উইথ রাইজ ইন ইনকাম, ঠিক আছে, ক্লিয়ার? দ্য লিঙ্কেজ ইমপ্রুভ লিডিং টু কন্ট্রিবিউশন অফ ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ। Significant changes in cropping pattern. It was a double-edged sword. What good happened from good food requirement was made. Okay. Now, কেন আমি এটাকে ডবল এজ সোর্ড বলছি? ফুড রিকোয়ারমেন্টটা মিট হচ্ছে, মোর ল্যান্ড এরিয়া ডিভোটেড টু হুইট অ্যান্ড রাইস সলভিং দ্য প্রবলেম অফ শর্টেজ, মাল্টিপল ক্রপিং was introduced. So this is good, but why I am saying this is a double edged sword, মানে ক্রপিং প্যাটার্নটা চেঞ্জ হওয়াটা ডবল এজ সোর্ড হয়ে যাচ্ছে কেন? Now let's come to the criticism of the green revolution. India's agricultural dependency in Thakan still it is dependent on monsoon. So high growth in areas with green revolution followed by increase in growth in other areas result in compliancy with the prevented structural improvement of irrigation facility. ঠিক আছে, নেক্সট হচ্ছে কি পুয়ার ইনস্টিটিউশনাল গ্রোথ। পলিসি কমপ্লায়েন্সিস গুলো কিন্তু এখনো সেই একই রয়ে গেছে। And negative impact on environment was something that was still not seen, like soil erosion, excessive use of land, gully erosion এগুলো হতে আরম্ভ করবে। Salinization was something, কারণ excessive fertilizer use হচ্ছে। Leaching was something, excessive extraction of water, ঠিক আছে। Poor choice of crop, ঠিক আছে, রাইস সুগার 100 সেন্টিমিটার রিকোয়ার্ড, ঠিক আছে। এবার গ্রোয়িং ইন পাঞ্জাব অ্যান্ড বিদর্ভা কজ দ্য প্রবলেম। তুই ভাব বিদর্ভা পাঞ্জাব এই দুটো জায়গায় কি করছে, ধান চাষ করছে, ঠিক আছে। অ্যাগ্রো ক্লাইম্যাটিক ক্রপ শুড হ্যাভ বিন চয়েস, লং টার্ম এফেক্ট কেউ ভাবেনি। না, ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিস্ট ফার্মিং টেকনিক উইদাউট ক্যাপিটালিস্ট স্ট্রাকচার, দ্যাটস দ্য প্রবলেম। ঠিক আছে, ইটস নট ক্যাপিটালিস্ট হয়ে গেছে, ঠিক আছে। ক্যাশ ক্রেডিট ইনপুট, ক্যাশ ক্রেডিট ইনপুট অ্যান্ড নলেজ ওয়াজ অনলি উইথ রিচ ফার্মার্স, ঠিক আছে। লিবারালাইজড ব্যাপারটা কিন্তু হলো না, ঠিক আছে।
So this caused what? There was an increased regional inequality and inter-regional inequality. তার মানে কি দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গের ভেতরে যেমন বর্ধমান বা কলকাতার দিকের জায়গাগুলো বা হাওড়ার দিকের অঞ্চলগুলো এক্সেসিভ পরিমাণে এগুলো গ্রোথ হলো, পুরুলিয়া পিছিয়ে পড়লো। অ্যাট দি সেম টাইম মহারাষ্ট্রের কোনকান এরিয়া যতটা ডেভেলপ হলো ততটা কিন্তু অন্য জায়গাগুলো ডেভেলপ হয়ে উঠতে পারলো না। Now problem with individual displacement was also there. ঠিক আছে? Now what was the conclusion that we can draw from this green revolution? Evaluation of green revolution can show us that it gave the farmers a confidence that they can produce a much higher, মানে আগে 10 কেজি তৈরি করছিল এখন 40 কেজি তৈরি করবে। Thus even though green revolution has its shortcomings, the impact on Indian revolution has been there. ঠিক আছে? So now we come to the next part, that is known as the evergreen revolution. ঠিক আছে? Now আচ্ছা এই টোটাল যেটা পড়লি এটা 2.5 ঘন্টার ক্লাস। ঠিক আছে? তো যদি তোর এটা পুরোটা পড়ে তোর মনে হয় যে খুব বেশি পড়ছি, তো think this is the short note of the 2.5 hours, 3.5 hours of class. ঠিক আছে? কে হাত রেখে বলবি যে আমি যেটা করছি ভুল করছি, এটা বড় নয়। ঠিক আছে? মানে টোটাল যদি তুই এগ্রিকালচারেরটা দেখিস, this agriculture is roughly around 7 classes, so that means 21 hours. So 40 পাতা 21 hours, that is feasible, এর থেকে কমে হবে না। And next হচ্ছে ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স or এগ্রিকালচার রিফর্ম কমিটি. This committee was headed by M.S. Swaminathan. ঠিক আছে? আর্কিটেকচার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। সে কি সাজেস্ট করলো? ইন্ডিয়া নিডস আ সেকেন্ড গ্রিন রেভলিউশন অর অ্যান এভারগ্রিন রেভলিউশন। ঠিক আছে? এভারগ্রিন মানে কি? কন্টিনিউয়াস, হতেই থাকছে। ঠিক আছে? Agricultural growth with continuous increase in productivity and sustained growth, preservation of natural resources, এইগুলো দরকার। Two type of reforms needed for evergreen revolution. প্রথমটা হচ্ছে টেকনিক্যাল রিফর্ম, এটা কি? ইমপ্রুভিং টেকনোলজি ইউজড ইন কাল্টিভেশন। and next হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্ম। ঠিক আছে? Improving the existence of one of the existing ones and setting up of new organization and support system to institutionalize the concept of sustainable farming with better returns to farmers. ঠিক আছে? And you will have heard about these people because these are the most of the people whose committees are formed: Ramesh Chand, Dalwai, Santa Kumar and Swaminathan. Now the technological reform, the reforms needed, ঠিক আছে, steps taken by the government, further steps that can be taken. ঠিক আছে? Improvement of soil condition, that is soil management. Restrict top soil erosion, প্রথম কথা হচ্ছে soil conditionটা যেটা নিয়ে প্রবলেম ওখানে দেখা দিয়েছিল গ্রিন রেভলিউশনে। রেস্ট্রিক্ট টপ সয়েল ইরোশন, নাহলে কি হবে? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি শুরু হয়ে যাবে আস্তে আস্তে, রিল ইরোশন গালি ইরোশন করতে করতে বুন্দেলখণ্ডের এরিয়া বাড়তে আরম্ভ করবে, ডেজার্টিফিকেশন উইল স্টার্ট, prevent loss of nutrients from the soil, prevent moisture loss, and prevent salinity and leaching of soil through improved cultivation technique. কিভাবে? The proper choice of crops suitable to the agroclimatic region. Next হচ্ছে assessment of soil fertility on regular basis, soil health card. Okay, here comes the idea of soil health card. The proper incentives to improve soil health through export advances. ঠিক আছে? Now steps taken by the government. Soil health card scheme that we have already talked about. Encouraging Panchayat Raj institutions to promote regular soil checks. Okay. Further steps that can be taken is more investment in research and development plus crop choice and making it available to public domain. Okay. তো এখানে লিবারালাইজড ক্যাপিটালিজমের দরকার। ইনভেস্টমেন্ট কেউ করছে এবং সেটার রিসোর্সের যে নিউজ ইয়েটা সেটা সবার কাছে ছড়িয়ে পড়ছে। Giving infrastructure supports like construction of barns to protect soil erosion or consistent information system to prevent overuse of chemical use, যেটার প্রবলেম পাঞ্জাবে দেখা যাচ্ছে। Now we come to the irrigation facility problem that we are talking about. First of all হচ্ছে কি irrigation হচ্ছে কি proper choice of the technique that is dependent on
crop. Demand side reform in the irrigation side is required. ঠিক আছে, রাইট প্রাইস ফর ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার। ফ্রিতে ইলেকট্রিসিটি দিয়ে দিলে সে তো পাম্প চালিয়ে চলে আসবে, জল উঠতেই থাকবে। দ্যাটস নট আ গুড থিং। সাপ্লাই সাইড রিফর্ম ইজ অলসো রিকোয়ার্ড, মানে ইমপ্রুভিং অ্যাক্সেসিবিলিটি। ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট ইজ রিকোয়ার্ড, মানে ড্রিপ ইরিগেশন থ্রু সাবসিডাইজড লোনস। ঠিক আছে, ঠিক আছে, ইন্ডিউসমেন্ট টু রিভাইভাল অফ লোকাল ওয়াটার বডিজ। ঠিক আছে, ওই যে হর ঘর জল যোজনা, তারপরে ওই যে রেন ওয়াটার হারভেস্টিং এর যে স্কিম, এইসবগুলো যে নিয়ে আসছে, রিজুভিনেশন অফ লোকাল ওয়াটার বডিজ এর যে ব্যাপারগুলো আসছে, অল অফ দিস হ্যাভিং দিস থিংস আন্ডার কনসিডারেশন। ঠিক আছে, রুট চার্জিং যেটাকে বলে, টেকিং ওয়াটার ডাইরেক্টলি ফ্রম দ্য রুটস। ঠিক আছে, প্রপার অ্যাভেলেবিলিটি অফ চয়েস ফর প্রমোটিং ক্রপ ইন্টেন্সিভ ইরিগেশন, যতটা দরকার ঠিক ততটা করবো। ঠিক আছে, you have to also understand what is the meaning of drip irrigation and fertigation also. ঠিক আছে, এটা নিয়ে তো আগে বছর কোয়েশ্চেন আছে, ফার্টিগেশন মানে কি। স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট, সো এটা নিয়ে একটা শর্ট নোট এটা নিয়ে বানিয়ে নিই, তো এটা যখন এগ্রিকালচারের থিওরিটা পড়বি তখন পেয়ে যাবে। না, হোয়াট আর দ্য স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট। ঠিক আছে, हर खेत को पानी, पर ड्रॉप मोर क्रॉप, कृषि सिंचाई योजना। Further steps, proper implementation of existing programs যেগুলো আছে, public investment in irrigation structure, seed management is something that they have taken reform কি, proper preservation technique চাই। ঠিক আছে, proper preservation technique, improve seed replacement, that is 1/3 of the hybrid seeds and all the non-hybrid should be replaced every year। ঠিক আছে, তার মানে কি 1/3 of the hybrid seed কেন রিপ্লেস করতে বলছে, যাতে প্রপার সিড ম্যানেজমেন্ট হয়। Now, what are the steps taken by government? Inducing public distribution of seed, ঠিক আছে, announcing development of seed banks in every district, যাতে কি হয় সবাই সিড গুলো পায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। ফার্দার স্টেপস নিডেড, যেগুলো আরো ইমপ্রুভ করাতে পারে, সায়েন্টিফিক ইভ্যালুয়েশন অফ সিডস ফর বোথ রেগুলার অ্যান্ড জেনেটিক্যালি মডিফাইড, ইনক্রিজ ইন পাবলিক ইনভেস্টমেন্ট টু প্রমোট লোকাল সিড হারভেস্টিং। ওকে, নেক্সট হচ্ছে ইনস্টিটিউশনাল রিফর্মস। এগুলো হয়ে গেল টেকনিক্যাল রিফর্মস। নাও ইনস্টিটিউশনাল রিফর্মস কি দরকার? Credit accessibility is something very much important. What are the recommendation? Timely availability of things are required. আমার চাষ করব খারিফে আর টাকা পাবো রবির সময়, ওরকম করলে হবে না। রবির চাষের সময় রবির জিনিস টাকা দিতে হবে। প্লাস হচ্ছে প্রি সোয়িং টাইমে বাইং অফ ফার্টিলাইজার, সিড, ওয়াটার রিসোর্সেস, ক্রপ প্রোটেকশন, এইসবের জন্য প্রি সোয়িং টাইমে দিতে হবে। পোস্ট হারভেস্টিং এর টাইমে, মানে স্টোরেজ, মার্কেটিং এন্ড ট্রান্সপোর্টেশনের টাইমে, তখনও কিন্তু আমায় সেম পরিমাণ জিনিসই দিতে হবে। ক্লিয়ার? নাও চিপার সোর্স অ্যান্ড লোকালাইজ সোর্স দুটোই দেখতে হবে। চিপার সোর্স হলে কি হবে? দিস উইল বি আ লো ইন্টারেস্ট ওয়ান। আর লোকালাইজ সোর্স মানে কি? সোর্সেস নিয়ার বাই দ্য লোকেশন, দ্যাট ইজ মিন বাই লোকালাইজ সোর্স। ডিমান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট অফ এসএইচজিস অ্যান্ড মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশন। ঠিক আছে, কেন সেলফ হেল্প গ্রুপ আর মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনসকে এখন হেল্প করা হচ্ছে এবার বুঝতে পারছি। কারণ কি? চিপার সোর্স আর লোকালাইজ সোর্স চাই। একটা ব্যাংক আমার আছে, সেটা আছে আমার বর্ধমানে, ঠিক আছে, আর যে চাষ করবে সেটাকে হুগলিতে, তার পক্ষে গিয়ে এসব করা সম্ভব না। দ্যাট উইল নট বি কস্ট এফেক্টিভ। নাও হোয়াট আর দ্য ভেরিয়াস স্টেপস টেকেন বাই গভর্নমেন্ট? ফার্স্ট, কিষান ক্রেডিট কার্ড করেছে, ইন্টারেস্ট সাবভেনশন স্কিম করেছে, loans are taken at least then from the market interest at less than market. Collateral free loans are there, no securities are required, loans are guaranteed, CGT MSC আন্ডারে চলে যাচ্ছে কিছু কিছু। প্রায়োরিটি সেক্টর লেন্ডিং এর আন্ডারে আছে কত? 40%, তাই তো। আর আরআরবিস আছে, তাহলে তো পুরোটাই তাই। ঠিক আছে, ফার্দার স্টেপ নিডেড, বেটার ট্রেনিং অ্যান্ড ইউজেজ অফ লোনস, মেকিং লোনস অ্যাভেলেবল এট আ ডোর স্টেপ, লেস পেপার ওয়ার্ক। ঠিক আছে, next, expanding the scope of accepting collateral like cattle and goats, provision of marketing and logistic support, কিরকম? মার্কেট কানেক্টিভিটি, গ্রেডিং ফেসিলিটি, মানে এক মার্কেট গ্রেডিং এর ব্যাপারটা, প্যাকেজিং ফেসিলিটি, মেজারমেন্ট ফেসিলিটি, ড্রাইং অফ ক্রপ, এইগুলো যদি আমি দিতে পারি তাহলে আমার লজিস্টিক সাপোর্ট দিতে পারছি।
কারণ মার্কেটের সাথে কানেক্টিভিটি, আমি আইটিসি যদি বলি, ওরা নেওয়ার আগে ওরা ওখানে এসেই পুরোটা মেজার করে নিয়ে চলে যাচ্ছে, সে চাল হোক ডাল হোক যাই হোক, গ্রেডিংটা করছে এক মার্কের ইয়েতে, তাহলে স্ট্যান্ডার্ডাইজেশন হয়ে যাচ্ছে একটা। প্যাকেজিং ফেসিলিটি হলে কি শেলফ লাইফ বাড়ছে, মেজারমেন্ট ফেসিলিটি হলে কি স্ট্যান্ডার্ডাইজটা আরো ইয়ে হচ্ছে, বিআইএস এর রোল চলে আসছে, ঠিক আছে। ড্রাইং অফ ক্রপস হলে কি আবার সেই একই শেলফ লাইফ বাড়ছে। The steps taken like APMC, ENAM, E-Rakam, new agri bills, AgMark. Further steps ahead that can be taken is the promote of competition that has been done via the agri bills. Okay. Promote of storage, FCI এর godowns কে improve করতে হবে। Promote of growth of diverse crops. Okay, মানে শুধু wheat and rice এর মধ্যে না থেকে হর্টিকালচার, তারপরে হচ্ছে কি ভেজিটেবলস, এইগুলোকেও মানে হর্টিকালচার, ফ্লোরিকালচার এইগুলোকেও গ্রো করাতে হবে। ক্লিয়ার? হুম। এক্সটেনশন সার্ভিস সাপোর্ট, মানে কি ওয়েদার ডেটা দিয়ে দেবে, মার্কেটিং অ্যান্ড সেলস এর ইনফরমেশন দেবো, ইন্স্যুরেন্স সাপোর্ট দেবো, ক্রপ চয়েসের সাপোর্ট দেবো। হোয়াট আর দ্য স্টেপস টেকেন? প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কিষান রেল, রেডিও শো অন রেডিওস, ঠিক আছে, পিএম কুসুম, অন্নদাতা ক্যান বি ঊর্জাদাতা, ঠিক আছে। ক্লিয়ার? হুম। ডেয়ারি কোঅপারেটিভ করছে, যাতে কি হচ্ছে একটা অল্টারনেটিভ জিরো বেসড ন্যাচারাল ফার্মিং আসছে, ঠিক আছে। ক্লিয়ার? হুম। These are the parts of this part. Now, what are the capital formation part that we can talk about? Investment in agriculture, ঠিক আছে। Three stages of investment of capital function in agriculture can be seen. প্রথমটা হচ্ছে প্রি সোয়িং সাপোর্ট, যেটার কথা আমি বলছি, ইনভেস্টমেন্ট প্রি সোয়িং সাপোর্ট মানে কি? প্রথম কথা হচ্ছে কি ইরিগেশন ফেসিলিটিকে ডেভেলপ করা, মানে লার্জ ড্যাম তৈরি করবো, মোটর পাম্প, টিউবওয়েল, বোরওয়েল যেগুলো তৈরি করে, ঠিক আছে, শ্যালো যেগুলোকে বলে আর কি। রেজারেকশন অফ পন্ডস অ্যান্ড ট্যাঙ্কস। ওই কুসুম স্কিমটা না হ্যাঁ, ডেভেলপমেন্ট, কুসুম স্কিম ওই ইজ পার্ট। সোলারের ইয়ে হ্যাঁ, তো পার্ট একটা। হ্যাঁ, দ্যাট ইজ অন দ্য পার্ট, বাট মানে আমি ইন টোটালে যদি বলতো, আমার ইরিগেশনের মধ্যে কি কি আসবে? ইমপ্রুভিং গ্রাউন্ড ওয়াটার অ্যাভেলেবিলিটি থ্রু চেক ড্যামস অ্যান্ড ওয়াটার হারভেস্টিং ফেসিলিটিস, দিস ইজ দ্য ইরিগেশন পার্ট। সিড স্টোরেজের পার্টটা যেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, দ্য সিড স্টোরেজ অ্যান্ড ডিস্ট্রিবিউশন বাই ডেভেলপিং দ্য অ্যান্ড নেটওয়ার্ক অফ সিড পয়েন্টস, মানে মেকিং সাচ শপস where farmers can go on to store of seeds for the next harvest. একটা ডিস্ট্রিক্টে সিড স্টোরেজ তোর নামে করে থাকবে, তো যে বীজ ধান যেটাকে আমরা বলি, সেটা সে স্টোর করে রাখতে পারবে নেক্সট হারভেস্টে ইউজ করবে বলে। তাহলে বীজ ধান তাকে বিক্রি করতে হবে না, এবং সেটা প্রপারলি কি হচ্ছে, স্টোর থাকছে। কন্ট্রোলড বাই গভর্নমেন্ট, মেনটেন্ড অ্যান্ড লাইসেন্স টু প্রাইভেট ফর ডিস্ট্রিবিউশন বাই মেকিং শপ। তার মানে সিডসটা দেওয়ার দায়িত্বটা কোনোভাবেই সরকারকে যদি দিয়ে রাখি বেশি, তাহলে দেয়ার উইল বি আ প্রবলেম, ঠিক আছে। ওয়াই? কারণ সেটা প্রপার ডিস্ট্রিবিউশন নাও হতে পারে। কিন্তু যখনই আমি বলছি যে প্রাইভেটকে ইনসেন্টিভ দিচ্ছি যে ডিস্ট্রিবিউশন করার জন্য, this would be just like banks. Unlike other banks, this bank will be totally dealing with what? Agriculture, ঠিক আছে। এবার সেইটা লাইসেন্সিং করানো, মেনটেনিং করানো, সেইগুলো হচ্ছে গভর্নমেন্ট করবে। প্রি হারভেস্টিং স্টেজ 2, বিটুইন সোয়িং অ্যান্ড হারভেস্টিং। ল্যান্ড লেভেলিং কি করছে? ল্যান্ড লেভেলিং করাটা কেন দরকার? মোস্টলি ডান বাই দ্য প্রাইভেট সেক্টর, ঠিক আছে, মানে সাধারণ লোকরা নিজেরাই করে নেয়। বাট ল্যান্ড লেভেলিংটা মিক্সিং অফ সয়েল, যেটাকে আমরা কি বলি, টিলেজ, ঠিক আছে, টিলেজ যেটা পড়েছিস, ঠিক আছে, মালচিং করা, এসবগুলো। তো ডেভেলপিং অফ সয়েল প্রোটেকশন আছে, সয়েলের যে সয়েলটাকে তৈরি করা, ঠিক আছে, সেইগুলো যেন ডিউইডিং করা, এইগুলো যেন মানে গভর্নমেন্ট করে। তাহলে গভর্নমেন্ট যদি এইগুলো করে দেয়, শুড হ্যাভ বিন ডান বাই গভর্নমেন্ট, বাট রিয়ালিটিতে প্রাইভেট সেক্টর করে না। দ্য ক্রপ প্রোটেকশনের ব্যাপারটা, মানে স্প্রিঙ্কলিং অফ পেস্টিসাইড, ক্রিয়েটিং মেকানাইজেশন অফ স্প্রিঙ্কেল পেস্টিসাইড, মানে আমি এরকম লাইন দিয়ে পরপর লাগিয়ে দিলাম, ঠিক আছে, পেস্টিসাইডস গুলো, ঠিক আছে, সেইগুলো মানে এইখানে চাষ হচ্ছে, যখন স্প্রিঙ্কলার দিয়ে বেরিয়ে যাচ্ছে তো আমার কাজ হয়ে যাচ্ছে। ক্রিয়েটিং ব্রেডিং হেজেস, ঠিক আছে, বার্নস টু প্রিভেন্ট, এটা বার্নস, হ্যাঁ, বার্নস টু প্রিভেন্ট অ্যানিমাল ইন্টারভেনশন, ওই খামারে গরু ঢুকে যাচ্ছে, ঠিক আছে, বা শুয়োর ঢুকে যায়, যে সেইগুলো যাতে না হয়, অন্য জন্তু যাতে না ঢুকে খেয়ে ফেলে। Now, this is always done by private sector. Very low presence in public investment. Now, these are the places where government should have intervened. Now, stage 3 যেটা বলছি, that is the
পোস্ট হারভেস্টিং সিজন মানে পরের পার্টটা, ঠিক আছে, ফরওয়ার্ড লিঙ্ক। ফরওয়ার্ড লিঙ্কের মধ্যে এখানে দুটো জিনিসের উপর করবি, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে গ্রেডিং করা, আর একটা হচ্ছে অ্যাগ মার্কেটের উপর শর্ট ফার্ম তৈরি করা। নেক্সট হুম, হচ্ছে কি পোস্ট হারভেস্টিং, ক্রিয়েটিং ফেসিলিটিস ফর গ্রেডিং অ্যান্ড মেজারমেন্ট অ্যান্ড স্টোরেজ ফর বেটার ক্রেডিবিলিটি। মেজারমেন্টটা যখনই আমি একটা পার্টিকুলার ইয়েতে দিচ্ছি, গ্রেডিংটা করে কে, এ অ্যাগ মার্ক করে। মেজারমেন্টটা কেন করতে বলছি, তাতে কি হয়, ক্রেডিবিলিটিটা বাড়ে, ঠিক আছে। আর স্টোরেজ কেন, ডিস্ট্রেস সেল হবে না। তুই মনে কর পেঁয়াজ কেন, পেঁয়াজের দাম এত ওঠানামা করে, একটা জিনিসের দাম একটা বছরের 3টে মাসের মধ্যে 60 টাকা থেকে 6 টাকা কি করে যেতে পারে, ডিস্ট্রেস সেল, হুম, ঠিক আছে। সেই ডিস্ট্রেস সেল যেন না হয়। বাট নাও ক্রিয়েটিং মার্কেটিং ফেসিলিটি, মানে ট্রান্সপোর্টেশনটা ভালো করবে, রাস্তা করে দেবে, মানে ডেডিকেটেড ফ্রেট করিডোর করে দিচ্ছে, ঠিক আছে। কিষান রেল তৈরি করছে, হোলসেল রিটেলের ব্যাপারটাকে তুলে ধরছে, ঠিক আছে। এপিএমসির জায়গায় ইনাম মার্কেট করে দিচ্ছে, যে কোনো জায়গায় আপনি বেচতে পারবেন। Now, government can play an important role out here. Institutions like NAFED, ঠিক আছে, তবে ট্রাইফেড, এপিএমসি, স্টেট ফেডারেশন, এদের রোলগুলো খুব ইম্পর্টেন্ট। Now, these are run by private sectors mostly through government licensed retailers, ঠিক আছে। তো এরা কি করবে, এরা এদের আন্ডারে চলে আসবে, ঠিক আছে। না জেনারেল ইনভেস্টমেন্ট ইজ অলসো রিকোয়ার্ড, মানে শুধুমাত্র এইসব জিনিসে ইনভেস্টমেন্ট করে তো লাভ নেই, আরো অনেক জিনিসে ইনভেস্টমেন্ট দরকার। যেমন হচ্ছে কি for almost all stages, this মানে pre-harvesting, post-harvesting. Now this is done mostly by the private sector. প্রাইভেট বলতে আমি নিজে এখন করছি, পাবলিক বলতে এখন সরকার আমায় করে দিচ্ছে। মেকানাইজেশনের দরকার, ইউজ অফ ট্র্যাক্টরস, টিলার্স, থ্রেশার্স, ঠিক আছে। ডেভেলপিং রুরাল ইনফ্রাস্ট্রাকচার, মানে জিনিসের দাম কমিয়ে লাভ নেই, ঠিক আছে, বা ইনসেন্টিভ দিয়ে লাভ নেই, রাস্তাটা ভালো করে তৈরি করে দাও, ঠিক আছে। রুরাল ইলেকট্রিফিকেশন দরকার, ইমপ্রুভিং রুরাল কমিউনিকেশন। These 8 methods are the broad take by which you can invest in agriculture for capital formation. Now, the time trend of investment pattern in Indian agriculture after independence কি হয়েছে, 1947 থেকে 1961 অফিসিয়াল কোনো রেকর্ড কিন্তু কোনো মেনটেন করা হয়নি in 1961. So we have to somewhat rely on private research. So one of the famous papers that was published was by Dandekar Rath, ঠিক আছে। তা তিনি দেখেছিলেন only 1% of the total GDP was invested in agriculture, and only 2% of agricultural GDP which has created only in agriculture was invested in agriculture, ঠিক আছে। তো এটা দুটোর তফাৎ, 1% এখানে বলছে 1% of total GDP, আর এখানে বলছে 2% of agricultural agricultural GDP, মানে জিডিপি which has been created only in agriculture, ঠিক আছে। ঠিক আছে, মানে ইনভেস্ট ব্যাকটা আর হচ্ছেই না। দিস মিনস আউট অফ এভরি 100 আর্ন ফ্রম এগ্রিকালচার অনলি 2 ওয়াজ ইনভেস্টেড ইন এগ্রিকালচারাল অ্যাসেট ফর ফিউচার জেনারেশন অফ ইনকাম। 1000 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে এগ্রিকালচার তৈরি করছে না, 1000 টাকার মধ্যে 1 টাকা 10 টাকা তৈরি করছে এগ্রিকালচার, মানে 1%। আর ওই 10 টাকার মধ্যে আবার 2% মোটে মাত্র তোর মানে রিইউজড হচ্ছে, ইট ইজ কোয়াইট লেস না। নোট, হায়ার ইনভেস্টমেন্ট লিডস টু হায়ার জেনারেশন অফ ইনকাম in any sector of economy. ইনভেস্টমেন্ট না বাড়লে কি হবে, জিডিপি বাড়বে না, ঠিক আছে। নাও দ্য পেপারস ইন 1959 ডান VRV.K. রাও বলে যিনি ছিলেন, তিনি একটা পেপার পাবলিশ করেন। তিনি বলেন যে 2.5% of agricultural GDP invested back and 90% of the total investment was by private sector. Now this is also a problem. সবটাই যদি সাধারণ লোক করে, তো সরকার কি করছে, ইনভেস্টমেন্ট। and this investment I am talking about the infrastructure investment, ঠিক আছে। আর 34% of the investment was by government in 1958, ঠিক আছে। so within one decade substantial change but still slow, ঠিক আছে। চেঞ্জ হয়েছে, এটা সত্যি কথা, কারণ আগে 2% ছিল, এখান থেকে অনেকটাই বেড়েছে, বাট স্টিল কম। প্রাইভেট ইনভেস্টমেন্ট যখনই বলছি, ডেভেলপমেন্ট অফ লার্জ ড্যাম, রুরাল ট্রান্সপোর্টেশন, এইসবের কথা বলছি। আর প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে ল্যান্ড লেভেলিং করা, ক্রপ স্টোরেজ করা, মেকানাইজেশন in Punjab and Tamil Nadu, development of তোর প্রাইভেট ইরিগেশন ফেসিলিটি, এইসবের কথা। তো 61 পর্যন্ত তো এই গেল। 61 থেকে 81-এর যে ইরাটা, দিস ইজ দ্য ইরা অফ গ্রিন রেভলিউশন, ঠিক আছে। তাই এইখানটায় দেখা যাচ্ছে বোথ পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইনক্রিজ অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি কন্টিনিউয়াসলি ডিউরিং দিস টাইম পিরিয়ড। তো 1981-এ পাবলিক ইনভেস্টমেন্ট হলো
8% of the agri GDP, and private investment was 3% of the agri GDP. 11% of agri GDP was getting invested. Now, public investment was 72% of the total investment. Now, this has grown. ঠিক আছে? পাবলিক ইনভেস্টমেন্ট মানে ডেভেলপিং লার্জ ড্যামস, ট্যাঙ্ক ইরিগেশন, যেটা সাব পেনিনসুলার ইন্ডিয়াতে বেশি হতো। ঠিক আছে? ডেভেলপিং অফ রুরাল ইলেকট্রিফিকেশন ইন পেনিনসুলার ইন্ডিয়া, গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, রুরাল ট্রান্সপোর্টেশন গ্রোথ, মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফর এফিসিয়েন্সি গ্রোথ। ঠিক আছে? Now, private investment, land leveling of crop storage, mechanization of bore wells, irrigation, private mode of transportation, এইগুলোকে ডেভেলপ করা। Now, what are the four main reasons why the rise in investment both by public and private? এইখানটায় এসে হঠাৎ করে 61 থেকে 81 এমন কি হলো যে প্রাইভেট অ্যান্ড পাবলিক দুজনেই ইনভেস্টমেন্ট হেভি করে দেয়। প্রথম হচ্ছে ইনকাম লেভেল বাড়ছে রুরাল ইন্ডিয়াতে পোস্ট গ্রিন রেভলিউশন। ঠিক আছে? চাষিরা এবার বড়লোক হচ্ছে। এবার হায়ার পসিবিলিটি অফ রিটার্ন ছিল ফ্রম ইনভেস্টমেন্ট। দ্য মার্জিন এফিসিয়েন্সি অফ ক্যাপিটাল বলে একটা জিনিস হয়, প্রত্যেকটা মানে মার্জিনাল এফিসিয়েন্সি, একটা এক্সট্রা ইউনিট ইনভেস্টমেন্ট করলে আমি কতটা এক্সট্রা রিটার্ন পাবো। মানে 100 টাকা দিয়ে আমি আগে ইনভেস্ট করেছি, এরপরে যদি আরো 1 টাকা দিই, আমার 1000 টাকা ইনভেস্টমেন্টের জন্য আমার 100 টাকার প্রফিট হয়েছিল। ঠিক আছে? আমি যদি 1001 টাকা দিই, এরপরে আমি আর কতটা রিটার্ন পাবো। ঠিক আছে? এই যে মার্জিনটা ক্রিয়েট হচ্ছে না, এটা মার্জিনটা বাড়তে থাকে বা কমতে থাকছে। ঠিক আছে? ক্লিয়ার? মানে একটা সার্টেন পয়েন্টের পরে আমাকে আস্তে আস্তে ওটা বাড়ছে কি কমছে সেটা আমায় দেখতে হবে। 1000 টাকার একটা ইনভেস্টমেন্ট করেছিলাম, তাতে 100 টাকার প্রফিট হয়েছিল। প্রশ্ন হচ্ছে 1000 টাকার জায়গায় যদি আমি এখন 1100 টাকা ইনভেস্ট করি, তাহলে আমার তো কত হচ্ছে? আগে 10% হচ্ছিল, এখন কি বাড়বে না কমবে? এটা যদি মনে করো এবার আমার ইকোনমি অফ স্কেলের জন্য এটা 15% হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে তো আর এই আগের ইয়েটা পলিসিটা থাকবে না। হ্যাঁ, তাই তো? তার মানে এটা কত হয়ে যাবে? 165 হয়ে যাবে। হুম, তাই তো? ঠিক হবে, ঠিক বললাম তো না ভুল বললাম? 15, 15, হ্যাঁ 165ই তো হচ্ছে। 1000 টাকায় 100 টাকা, 1000 টাকায় 100, 10% রিটার্ন। 1100 টাকায় কত হওয়ার কথা? 1100 টাকায় কত হওয়ার কথা? কত হওয়ার কথা? হওয়ার কথা কত? যদি 10% হতো 1010, তাই তো? হ্যাঁ, যদি 10% হয়, বাট আমার 15% রিটার্ন হয়েছে। ঠিক আছে? পরের ইয়েতে, তাহলে আমার বাড়বে আরো। ঠিক আছে? তো এই যে জিনিসটা এক্সট্রা 100 টাকা দিলে আমার কতটা বেড়ে যাচ্ছে, এই যে 15% হয়ে গেল টোটাল ইনভেস্টমেন্টের। ঠিক আছে? এবার 1100 টাকার 15% মানে কত? কত? 11 টাকার। হুম, 1100 টাকার 15% মানে কত? কত? 165। তাহলে এখানে 50 টাকা রিটার্ন পেলাম। ঠিক আছে? এক্সট্রা। হ্যাঁ, তো এইটাই বলতে চাইছি যে আরো 100 টাকা যদি আমি বাড়াই, আমি কিন্তু প্রায় 5%-এর গ্রোথ পেয়ে গেলাম। এই যে এক্সট্রা 50 টাকাটা চলে আসছে 100 টাকায় ইনপুট করলে, তার মানে কি আমার ইনভেস্টমেন্ট বাড়ছে। ঠিক আছে? তো সেইটারই কথা বলেছে। So marginal efficiency of capital in agriculture was high during this period because of new technology and new buyers and new seeds. Expansion of market was happening. The increase in public investment as a tool for rural poverty alleviation. This was the first fifth 5-year plan on agriculture ক্ষেত্রে দেখবে এটা। Note, হচ্ছে কি, it was thought that if government makes investment in agriculture, then private investment will also increase. ঠিক আছে? This philosophy is constant in agricultural economies, that public investment crowds in মানে private investment. যে কোনো অন্য জায়গায় কি হয়, মানে যদি মনে কর বড় বড় মার্কেটে দেখি, যদি পাবলিক ইনভেস্টমেন্ট বেড়ে যায় তাহলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যায়। তাই তো? মানে যদি পাবলিক এন্টারপ্রাইজ মনে কর বেশি পাবলিক এন্টারপ্রাইজ হয়ে গেল, তাহলে কি হবে? প্রাইভেট এন্টারপ্রাইজ কমে যাবে, কারণ ক্যাপিটাল কম থেকে যাবে। হ্যাঁ, কিন্তু এগ্রিকালচারের ক্ষেত্রে এটার উল্টো হয়, যত পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ে তত প্রাইভেট ইনভেস্টমেন্ট বাড়ে। ঠিক আছে? A positive correlation exists. We see in a very strong correlation in 1951 থেকে 81. Although it weakened after a bit in 1991, but it still existed like.
মানে higher investment in public sector will induce private investment because they improve the efficiency of private investment. তার মানে কি, আমি যদি ইলেকট্রিফিকেশন করে দিই, কোল্ড স্টোরেজ, থ্রেশার্স, মেকানাইজেশন অফ ফার্মিং অ্যান্ড ওয়্যার হাউস আমি করতে পারবো। আমি যদি রুরাল রোড ইমপ্রুভমেন্ট করি বাই ট্র্যাক্টরস অ্যান্ড ট্রাকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন, তাহলে কি হবে, এইগুলোর দিকে আমার কাজ হবে, কারণ রুরাল মোড যেই বাড়িয়ে দিচ্ছে আমার ট্র্যাক্টর ট্রাক এদের নিয়ে আসা সুবিধা হয়ে যাবে, তাহলে প্রাইস উইল বি কম্পারেটিভলি ইজি টু বার্গেন। ঠিক আছে, ইন দিস ওয়ে পাবলিক ইনভেস্টমেন্ট বিকেম মোর কমপ্লিমেন্টারি টু প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। Now the question arises, why government should do land leveling for agriculture? সরকার কেন জমি ল্যান্ড লেভেল করে দেবে? Public investment in land leveling irrigation will reduce the cost of these facilities for the small and marginalized farmers. ঠিক আছে, consisting the highest percentage of farmer. It implies that small and marginal farmers will be able to cultivate at a lesser cost. ঠিক আছে, so even if they are getting lesser price in the market, there will be still be able to get a better profit. প্রবলেমটা কি, আগে চাষ করতে 100 টাকা খরচ হতো, তাতে আমার 150 টাকা প্রফিট হতো। ঠিক আছে, তাতে আমার টোটাল 50 টাকা প্রফিট হচ্ছে 150 টাকা বেচার পর। তো কস্ট, সেল অ্যান্ড প্রফিট। ঠিক আছে, এর মধ্যে আমার 20 টাকা যেত ল্যান্ড লেভেলিং করতে। বড় চাষির পক্ষে দিস উইল নট 20% উইল নট বি আ প্রবলেম, কারণ এটা হয়তো কোটিতে চলে যাবে। বাট একটা নর্মাল চাষির জন্য এটা লাখেও পৌঁছাবে না, মেবি ইন থাউজেন্ডস। সো ইন দ্যাট কেস কি হবে, যদি 20টা বাদ দিয়ে দেয়, তাহলে ও বিক্রিও তো করবে 130-এ বা 140-এ, আমি ধরলাম প্রফিটও তো 60 হবে, কারণ এখানে তো খরচ হচ্ছে কত, 80 টাকা। তাহলে এটাও 10 বাড়লো, এটাও 10 কমলো, আর সরকারের এই ইনপুটটার জন্য ওর অরিজিনাল কস্টটা কমে এলো। So that's why it is better that if government puts its money on leveling the lands and other irrigation facilities. ঠিক আছে, সেই জন্য ইরিগেশন ফেসিলিটি এসবে সরকার এত টাকা দেয়। ঠিক আছে, এবার বেটার রিটার্ন প্লাস হচ্ছে কি এই টাকাটা এটা বাঁচছে, এটা আরো ইয়েতে ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, যেই 10 টাকাটা করতে পারতো না, এটা আবার করবে, ইনভেস্টমেন্ট করবে। That's what I said here. This will help still be a better profit. Further induce them to invest more in getting better return on agriculture. Till 1991, Indian agriculture was a low cost, low value avenue. কি বললাম বুঝতে পারলি? লো কস্ট লো ভ্যালু মানে লো কস্ট লো ভ্যালু অ্যাভিনিউ। খুব বেশি হলে তুই মানে মানে আরো বার করে 10 লাখ টাকা ইনভেস্ট করতে পারবি, তাতে খুব বেশি হলে তোর ওই 50,000 টাকা প্রফিট হবে। প্রফিট পার্সেন্টেজ যেমন খুব কম ছিল, ঠিক আছে, অন্য কিছুতে 10 লাখ টাকা ইনভেস্ট করলে হয়তো তোর প্রফিট পার্সেন্টেজ 2 লাখ টাকা। ঠিক আছে, অ্যারাউন্ড 20%। এখানে তো প্রফিট পার্সেন্টেজ 0.5%। সো লো ইনপুট, লো প্রাইস এভিনিউ, লো কস্ট লো প্রাইস এভিনিউ, বাট প্রফিট হচ্ছিল। মেন রিজন ছিল কি, ইনফ্লেশন রিমেন রিলেটিভলি লো 1991 পর্যন্ত। কস্ট ওয়ার লো বিকজ অফ দি কস্ট রিডিউ ইনপুট কস্ট। ঠিক আছে, রিডিউস ইনপুট কস্ট অত ছিল না। দিস ওয়াজ দ্য স্টোরি টিল 1981। আফটার দ্যাট পপুলিজম স্টার্টেড। মানে কি, ওই যে সরকার হায়ার এমএসপি দিতে আরম্ভ করলো, হায়ার সাবসিডি দিতে আরম্ভ করলো। এবার যখনই হায়ার এমএসপি হায়ার সাবসিডি দেবে, ক্যাপাসিটি বেড়ে যাবে, তুই ইনভেস্ট ইন এগ্রি গোজ ডাউন, অ্যান্ড দিস ট্রেন্ড কন্টিনিউ। মানে ক্যাপাসিটি টু ইনভেস্ট উইল অলসো গো ডাউন না। তুই যখনই সাবসিডি হায়ার এমএসপি এসব দিতে আরম্ভ করবি, একটা জায়গায় গিয়ে সবকিছু জড়ো হয়ে যাবে, তখন এই যে ইনভেস্টমেন্টের ট্রেন্ডটা এটা পুরো পাল্টে যাবে। থার্ড ফেজ, যেটা 81 থেকে 91 দেখা গেছিল, যেটার কথা লাস্টে বলা হচ্ছিল, the total investment in agriculture increased, but most of the increase was by private sector. কি হয়েছে, 1981 থেকে শেয়ার অফ ইনভেস্টমেন্ট ইন এগ্রি জিডিপি ওয়াজ 11%, 1% থেকে অনেক এগিয়ে এসেছি টু 13%, বাট দ্য শেয়ার অফ গভর্নমেন্ট বিকেম 7% টু এগ্রি জিডিপি। ঠিক আছে, ওয়াইল প্রাইভেট সেক্টর বিকেম 6%। ঠিক আছে, এবার দেখ এইটা একটা ট্রেন্ড দেখ, 81 থেকে 91 পাবলিক সেক্টর শেয়ার 8 থেকে 7%-এ চলে গেল, প্রাইভেট সেক্টর ডাবল হয়ে গেল। টোটাল ইনভেস্টমেন্ট পাবলিক সেক্টর 72 করছিল, সেখান থেকে চলে গেল 54-এ, এখানে 26 থেকে 48-এ, অ্যারাউন্ড তোর মানে ডবলের কাছাকাছি চলে গেছে, ডবল থেকে কিছুটা কম। না, ওয়াই দ্য রাইজ অফ প্রাইভেট ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার?
হুম, হঠাৎ করে প্রাইভেট মানে একটা জায়গায় গিয়ে তো মানে কিছু হলো, শুরুর দিকে শুধুই গভর্নমেন্টের ছিল, হ্যাঁ, শুরুর দিকে শুধুই প্রাইভেট ছিল, তারপরে কিছুটা পাবলিক হলো, পাবলিক অ্যান্ড প্রাইভেট হলো, আবার প্রাইভেটে চলে এলো, প্রাইভেট, পাবলিক, প্রাইভেট, আবার প্রাইভেট. Now, the reason for the rise in private investment in agriculture and stagnation of public investment in agriculture was rise in government subsidy, restricted government's ability to increase in investment. তুই দুটো একটা কাজ করতে পারিস, এক তুই লোককে বলছিস যে ঠিক আছে তুমি গ্যাস দিচ্ছ, গ্যাসের সাবসিডি আমি দিয়ে দিচ্ছি, হুম, ঠিক আছে, বা তুই করতে পারিস যে গ্যাসটা সব সস্তায় পৌঁছে দেওয়ার জন্য তুই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারিস। সাবসিডি হুম, দিয়ে সারা বছর দিয়ে দিতে পারবি না, কিন্তু তুই যে ইনফ্রাস্ট্রাকচারটা একবার তৈরি করে দিস, ঠিক আছে, তাহলে কিন্তু তোর পুরো জিনিসটা তৈরি হয়ে যাবে। there are two ways of doing anything, মানে তুই এক হচ্ছে কি একজনকে গ্রেস মার্ক দিয়ে পাস করে দিলি, ঠিক আছে, সেইবারের জন্য সে পাস হয়ে গেল এবং এইভাবে সে গ্রেস মার্ক দিয়ে সারা জীবন পাস হবে, ঠিক আছে, বা তাকে সেই বছর বললি যে তাকে বললি তুই আরেকবার পরীক্ষা দে, ঠিক আছে, তোকে এখন পাস ফেল আমি কিছুই করছি না, তুই আরেকবার বসে পরীক্ষা দে, ও পরের বার আবার খাটবে, ও আবার পাস করার চেষ্টা করবে, হুম, যেই পাস করে যাবে তখন ইয়ে হয়ে যাবে, ঠিক আছে. হুম, হুম, This was the beginning when Indian agriculture became high cost, high product price activity by late 1980s. Problem of high cost and high price activity started putting tremendous risk on farmers. এবার আর 1 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে 50,000 টাকা কিনবো না কিন্তু, প্রবলেমটা এবার দেখ, আগে 10 লাখ টাকা দিচ্ছিল 50,000 টাকা ইনকাম হচ্ছে, তাই তো, কম, এবার এটা কি করবে, 10 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, রিটার্ন বাড়বে, হয়তো 20 লাখ টাকার প্রফিট হবে, কিন্তু লসটাও তো এরকম হতে পারে, এখানে গেলে হুম, 10 লাখ যেত, হ্যাঁ, ঠিক আছে? 1 টাকার মানে প্রবলেমটা কি, 1 টাকার তো 100 টাকার 50% হওয়া আর 1 কোটি টাকার 50% হওয়া কিন্তু এক নয়, ঠিক যেরকম ভাবে তোর স্যালারি 10% বাড়ার আর আম্বানির স্যালারি 10% বাড়ার মধ্যে তফাৎ আছে, ঠিক আছে. Now crop failure can cause huge loss and thus increased farmers suicide and agri distress. Poor policy making gave rise to this problem, ঠিক আছে. This started a big problem. Now the problem is that these benefits were going to the very few farmers who were minuscule in number, even though they control a huge part of the farm. Not more than 22% of farmers getting benefit, but that does not mean 22% of agri production, but contribution around 82% of the agri production. In this, they were cultivating more wheat and more rice, whose MSP, এটা rice হবে, ঠিক আছে, rice, whose MSP was high. তো যেগুলো এমএসপি বেশি সেগুলোই করছে, বাকিগুলো করছে না. This was these were more water extractive in nature and more nitrogen extractive in wheat, ঠিক আছে, রাইসটা ওয়াটার এক্সট্রাকশন করছে বেশি আর না নাইট্রোজেনটা কি করে, মানে নাইট্রোজেন এক্সট্রাকশন বেশি হয়ে যাচ্ছে হুইটের ক্ষেত্রে, হুম, which thus degrade the soil and water table and affects the environment by producing methane. Excessive fertilizers input causes further environmental effects. The quality of rice and wheat goes down, and this lead to the poorer choice of agroclimatic crop. হুম, Thus, rich farmers who can make move to riskier endeavors like cultivating flowers, vegetable oil seeds, and pulses are still sticking to rice and wheat due to assured return. তুই যদি একজনকে বলে দিস তুমি চাল ফাল তৈরি করো আমি 100 টাকা কেজিতেই কিনবো, তা তোরই বয়ে গেছে সে ফল চাষ করবে. হ্যাঁ, Poorer farmers, due to lack of availability of market, are taking risk cultivation and end up making losses. Thus, rewarding the rich farmers and not supporting the poor farmers has resulted due to the uh, proverb structure that existed in the Indian agricultural system. It must be noted that except for wheat and rice, MSP is not available for open procurement basis. Hence the dichotomy. সেই জন্য কিন্তু wheat and রাইসটাই হচ্ছে, আর কিছু হচ্ছে না. তো হুম, 1991 থেকে 2001 এ যেটা ফেজ 4 এর ট্রেন্ড সেটা যদি দেখিস, পাবলিক ইনভেস্টমেন্ট মাত্র 2%, যেখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট 9%, আর 80% অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার ওয়াজ ফ্রম প্রাইভেট.
প্রাইভেট সেক্টর, কারণ শুধু সাবসিডি দিয়ে যাচ্ছে তো, এই সাবসিডি ওই সাবসিডি এমএসপি এই করে শেষ। না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? First of all, there's the lack of government's ability to increase expenditure due to presence of keeping physical deficit in control. ঠিক আছে, তো ফিজিক্যাল ডেফিসিট দেখবো না গভর্নমেন্ট ইনক্রিজ এক্সপেন্ডিচারটা করতে গিয়ে অন্য কিছু বারোটা বাজে। টু ইনক্রিজ সাবসিডি বাই গভর্নমেন্টস ফার্দার রেস্ট্রিকশন ইন ক্যাপাসিটি টু ইনভেস্ট। ওকে, টার্মস অফ ট্রেড মুভড ইন ফেভার অফ এগ্রিকালচার। ব্যাপারটা কি, টার্মস অফ ট্রেডটা মানেটা কি? এগ্রিকালচার গুডসে যে প্রাইস ইন এগ্রিকালচার গুডস অ্যান্ড প্রাইস ইন ইন্ডাস্ট্রিয়াল গুডস, এই দুটো যদি ডিভাইড করিস, ঠিক আছে, সেটা ইজ গ্রেটার দ্যান ওয়ান। হোয়াট ইজ দ্য ইমপ্লিকেশন, মানে কি? উইথ দ্য রিফর্মস অফ এক্সচেঞ্জ রেট ইন 1991, ইন্ডাস্ট্রিয়াল গুডস এর দাম আর আগের মতো বেশি রইল না, তাই তো? কম্পিটিশনের জন্য কমে যাবে। আগে একটা টিভি কিনলে কত টাকা খরচ হতো, আর এখন একটা টিভি কিনতে গেলে কত টাকা খরচ হয়, তফাৎ কর না। তখন অনেক কস্টলি ছিল। কস্টলি ছিল, তখন কি ইন্ডাস্ট্রিয়াল গুডস এর দাম এগ্রিকালচার গুডস এর থেকে বেশি ছিল? তাহলে এইটা লেস দ্যান ওয়ান থাকতো। হ্যাঁ, The term of trade এ যদি দেখি, price of agricultural good was less than industrial good, হুম, তো লোকে এবার কি করবে, এগ্রিকালচার গুডেই বেশি ইনভেস্ট করবে। হুম, Surplus that created in the hands of the rich farmers, which made government less interested in public investment. Although smaller marginal farmers, যার সব থেকে বেশি পার্সেন্টেজ আছে, they are still out of the benefit. Cheaper credit availability and reduced rate of interest to buy capital goods, again mostly helping rich farmers. Thus, agricultural growth plummeted between 1996 to 2002, and India saw the least agricultural growth in 1991 to 2002 and grew less than 3%, which was the lowest after 61 and 71. Okay, this is what agriculture happened. This led to the questioning of the general public and thus led to the formation of the Swaminathan Committee. It suggested the emphasis on public investment in agriculture and cited one of the reasons for low growth. ঠিক আছে, মানে এটা একটা প্যারাডক্সে চলে আসে, পাবলিক ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার। উই হ্যাভ প্লেন্টি বাট উই আর হাংরি। ঠিক আছে, দ্যাট ইজ দ্য প্যারাডক্স দ্যাট লাইজ ইন ইন্ডিয়ান এগ্রিকালচার। ঠিক আছে, উই হ্যাভ প্লেন্টি বাট উই আর হাংরি। এফসিআই তে গোডাউনে মাল পড়ছে কিন্তু লোকে না খেতে পেয়ে মারা যাচ্ছে। ক্লিয়ার? সো পাবলিক ইনভেস্টমেন্ট ইন এগ্রিকালচার কি? ক্রাউডিং ইন আ private investment attracts the returns in private investment, rural road tractors, electrification, cold storage chain, marginal efficiency of capital, increased efficiency of small and marginal farmers by reducing their cost of production, encouraging alternative businesses and activities, and reduce pressure on of population land. ঠিক আছে, so these were the role of public investment যেটা ইন্ডিয়ান এগ্রিকালচারে করতে পারে, that can help, যাতে কি হয়, ক্রাউডিং ইন আ প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটা হচ্ছে সেটা যেন প্রপারলি ইউটিলাইজড হয়। নাও we'll talk about two things. One is the yellow revolution that happened in the year of 1984 to 1995, and another is the white revolution. Yeah, blue revolution is going on and nobody knows whether it will be successful or not till now. Meena Kumar committee. So first হচ্ছে yellow revolution. না, অয়েল সিড প্রোডাকশন ঠিক আবার এখানে একই জিনিস আসছে, যে যখনই কোনো প্রোডাকশনকে আমি বলছি যে রেভলিউশন হয়েছে, মানে এক্সেসিভ রিটার্ন আসতে হবে, অলমোস্ট ডাবল। তো অয়েল সিড প্রোডাকশন 9 মেট্রিক টন হতো, মেট্রিক টন, হ্যাঁ 9 মেট্রিক টন হতো, 9 মেট্রিক টন মিলিয়ন টনস হতো ইন 1979। তো 1979 থেকে 1984 মানে 5 বছর, এই 5 বছরের মধ্যে তিন বেড়েছে, এবং তারপরে 3 থেকে চলে গেছে 12 টু 1995-এ। তো দিস ইজ আ হিউমাঙ্গাস গ্রোথ। তো 79 থেকে তুই যদি 1995 দেখিস, তো 79 থেকে 1995 মানে কত বছর হচ্ছে? 15 বছর। তো 15 বছরে একটা হিউজ ইমপ্রুভমেন্ট হয়ে গেল। কোথায় 9 মিলিয়ন টন, সেখান থেকে 24 মিলিয়ন টনস, মানে হচ্ছে গিয়ে অলমোস্ট অলমোস্ট 3 টাইমস। ঠিক আছে,
Hmm. So who did it? This was done by Government of India. So specific input channelization through coordination between Ministry of Agriculture, Ministry of Telecom, Ministry of Food and Civil Supplies, and that created the magic. কিভাবে হয়েছিল? Connecting right type of buyers, input channel, choosing right type of input, and informing the farmers about it. What was the methodology that was followed? Introducing right type of seeds, okay, with correct sowing techniques, okay, Hmm. spreading information about the high value returns যে oil হতে পারে, modern technology plus technology interested in farming groups, ঠিক আছে, focusing mainly on 9 cereals instead in states currently in Maharashtra, Gujarat, Madhya Pradesh, Chhattisgarh, Punjab, connecting farmers to potential buyers. So buyer and supplier connection হয়ে গেল through development of APMC market system. এবার buyer were firms producing vegetable oil, ঠিক আছে, hydrogenization of vegetable oil became a common line factor during 1980s, ঠিক আছে, তো এইটা হচ্ছে মেজর ফ্যাক্টর, ঠিক আছে। না, এপিএমসিটা কি? এগ্রিকালচারাল প্রকিউরড মার্কেট কর্পোরেশন, যাদের সাথে যেটা বন্ধ করে দিল, আচ্ছা। এগুলো সব শর্ট নোট করবি, এগুলো পাশে লেখা থাকবে, শর্ট নোট সব শর্ট নোট তৈরি করবি। Now, the reason for yellow revolution: increased demand of oilseed after the hydrogenation of vegetable oil became a commonplace. ঠিক আছে, ইউজ অফ মানে হাইড্রোজেনেশন অফ অয়েল সিডস মানে কি সেটা একটা শর্ট নোট বানিয়ে দিস, ঠিক আছে, তো বলে দিচ্ছি জিনিসটা কি, ডেফিনেশন সবাই। স্যার আমি একটুখানি আসছি। দেখতে পাচ্ছিস স্ক্রিনটা? হুম। আচ্ছা, hydrogenation is a process that reduces the unsaturated fatty acid content in the triglyceride by attracting hydrogen atoms at the point of unsaturation
in the presence of catalyst, usually nickel. ঠিক আছে? So hydrogenation accompanies two things. It increases the melting point of the oil and fat. ঠিক আছে? যেই melting point increase করে দিলে কি হয়? ওই তো আপনার অয়েলটা তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে। যদি melting point increase করিস তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে? বল কোন জিনিসের melting point increase করলে কি হয়? সায়েন্সের কোয়েশ্চেন। হ্যাঁ, আমার একদম মাথায় আসছে না। আইসের মেল্টিং পয়েন্ট যদি ইনক্রিজ করিস মানে কি হচ্ছে? ফ্রিজিং পয়েন্ট কি করছিস? আমি আমি ডিক্রিজ করে ক্রিস্টালাইন দিচ্ছি। সাবস্টেন্স নিলাম যদিও, নন অয়েলটার ক্ষেত্রে নন ক্রিস্টালাইন সাবস্টেন্স হয়ে যাবে, বাট প্রবলেম জিনিসটা কি হবে, ওটা সলিড হিসেবে থাকবে, হায়ার হ্যাঁ, টেম্পারেচার হ্যাঁ, হায়ার হ্যাঁ, টেম্পারেচারে হ্যাঁ, হ্যাঁ, গলবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তো কি সরি, হচ্ছে, সরি। এটা অয়েল সিডস নিচ্ছে, ঠিক আছে, হুম, তো হুম, হুম, ব্লিচিং হুম, ডিওডে করে লাস্টে অয়েল তৈরি করছে, ঠিক আছে। হুম, হুম, দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অয়েল সিডের প্রোডাকশনের ব্যাপারটা, ঠিক আছে, অয়েল প্রোডাকশনের যে জিনিসটা হয়, ঠিক আছে। তো আহ, এটা এটা দেখে নে, যেটা নিয়ে অনেক কিছুই হয়েছে এর মধ্যে, ঠিক আছে। হুম, আহ, এরপরে আসছি, এটা শর্ট নোট ভার্জন, হাইড্রোজেনেশন অফ অয়েল, ঠিক ঠিক আছে, আছে। ঠিক আছে। The increased demand for oilseed after hydrogenation of vegetable oil became a commonplace. The use of oilseed as industrial raw materials resulted in high input costs, due to which domestic production became important. The willingness of farmers to absorb new crops and new cropping patterns so that more production and higher value could be achieved. This was a fallout of the success of the Green Revolution. ঠিক আছে, মানে হুম, নিউ ক্রপ নেওয়ার ব্যাপারটা এইগুলো, বেটার টেকনোলজি ইনপুটস ফর irrigation, crop management, storage allowed less risk on higher value cultivation. Now, what was the conclusion that we can draw from it? Yellow Revolution plateaued by 2005 and oilseed production stagnant at 18 metric ton to 20 million tons in 2009 due to cheaper input, assured return on wheat, rice, discouraged farmers to take risks, and inconsistency in government's policy support, especially with falling private investment in agriculture. 2009 এ এটা রিভাইভাল হয় with a policy support of declaring MSP and assured purchase. Now production increased to 30 million tons by 2016. Talk of a second yellow revolution is due to increased demand of oil cakes, purific oil in oil general consumption as food. Here, অয়েল কেকটা কি? অয়েল কেক যেগুলো তুই বনস্পতি খাস, তারপরে অয়েল কেক যেগুলো ও নিয়ে আসে, ডালডা, ডালডা যেটা। ডালডা যেগুলো আছে, প্লাস হচ্ছে কি অয়েল কেক এমনিও তৈরি হয়, ঠিক আছে। গরুর গরুদের খাওয়ার যেটা তৈরি হয় ওটা হচ্ছে অয়েল কেক এগুলো, ঠিক আছে। সো ওয়াই আই এম টকিং অ্যাবাউট দিস, ঠিক আছে। আহ, এটা 2021-এর মে মাসের খারিফ স্ট্র্যাটেজি ফর অয়েল সিড। দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ফর্মুলেটেড খারিফ স্ট্র্যাটেজি 2021, ঠিক আছে। তো খারিফ স্ট্র্যাটেজিটা কিসের জন্য? টু মেক টু অ্যাচিভ সেলফ সাফিসিয়েন্সি ইন এডিবল অয়েল, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাড়াতাড়ি download করে রেখে দিই আগে। খারিফ ইন এডিবল অয়েল, ঠিক আছে। তো এইটা নিয়ে পুরোটা হয়েছে, সো ইউ উইল রিড ইট, আমার এখানে কিছু বিশেষ করে বলার নেই, ঠিক আছে। এবার এটা নিয়ে অনেক কিছুই বেরিয়েছে, ঠিক আছে। হুম, মেকিং ইন্ডিয়া আত্মনির্ভর ইন অয়েল সিড, ঠিক আছে। হোয়াট আর দ্য ওয়ে ফরওয়ার্ড, ঠিক আছে। ইনক্রিজিং গ্রিন বক্স সাবসিডিজ, ঠিক আছে, সেগুলো কি জিনিস, এটাও একবার দেখে নিবি কোয়েশ্চেনটা, ঠিক আছে। হিন্দুর বিজনেস লাইনে এটা বেরিয়েছিল, ঠিক। ক্লিয়ার? ক্লিয়ার? হুম, এবার আমি আসছি হচ্ছে হোয়াইট রেভলিউশন। না, দিস ওয়াজ অপারেশন ফ্লাড, ফার্গেস কুড়ি, ঠিক আছে। এটা আশা করি তুই জানিস, ঠিক আছে। The objective was to increase milk production to make India sustainable and self-sufficient in milk availability.
The Operation Flood in 13th January 1970 there start হয়েছিল. So what was the methodology to convert buffalo milk to skim milk and butter oil, supported by technological provision, subsidy from European Economic Community to increase the value of output. ঠিক আছে, মানে মেট্রোপলিটনে সেল করবে. Create a network of rural milk herd sheds with their numbers was increased from 418 to 1971 to 3 lakh in 1980. So 3 lakh in 1980, 418 থেকে 3 লাখ. এবার বুঝতে পারছিস কতটা বাড়তে পারে. ঠিক আছে. It consider a collection, preservation, transportation of milk from small produce to state supported cooperatives like Amul, Mother Dairy, etc. Impact increased India's milk production by 9% per annum between 1981 to 1999, and from milk insufficient nation, India became largest producer of milk. Promoted alternative income, especially in dryland agriculture যেখানে হয়, গুজরাট, তারপরে ওই মাঝখানে বুন্দেলখণ্ড এরিয়া, ওইসব জায়গাগুলো, বা মেন জায়গা যেখানে তো ড্রাইল্যান্ড এগ্রিকালচারের ব্যাপারটা খুব বেশিভাবে প্রিডমিনেন্ট, তাদের ক্ষেত্রে গ্রেজিং গ্রাউন্ড আর ক্যাটেল রিয়ারিংটা খুব ইজি. ঠিক আছে. ইমপ্রুভিং গ্রোথ অফ ফুড প্রসেসিং ইন্ট্রোডিউস থ্রু বেটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ইমপ্রুভ সোর্স অফ নিউট্রিশন. ওকে. তো এটা ছাড়া এবার কনক্লুশনে দেখতে পাই যে ডিজিজগুলো কিভাবে ওগুলোকে ইয়ে করা হচ্ছে, স্ট্যান্ডার্ডাইজেশনের প্রসেসের কিছু কিছু জিনিস আছে, পুয়ার ফার্মার কালেকশন বাইং অফ ক্যাটেল সেটা নিয়ে কিভাবে ডিল করছে. সো দিজ আর দ্য থিংস দ্যাট ইউ ক্যান গো থ্রু. Else than this is the part that you need to understand about তোর এগ্রিকালচার ইন ইন্ডিয়া. ঠিক আছে, টিল নাও. এলস দ্যান দিস আর দু একটা জিনিস তোকে করতে হবে. একটা হচ্ছে গিয়ে তোর ইয়ের ক্ষেত্রে কি বলে, ইয়েলো গ্রিন ব্লু রেভলিউশনটা নিয়ে পড়তে হবে. ঠিক আছে, আদারওয়াইজ বাকি পুরোটাই কভার হয়ে গেছে. ঠিক আছে, আমি এই দুটো পিডিএফ দিয়ে দেবো. এবার তোর কাজ হচ্ছে কি এখানে কি করা, যে বই থেকে এই যে থিওরিটিক্যাল পার্টগুলো আছে, ঠিক আছে, যেমন এগ্রিকালচারটা পুরো, ঠিক আছে, সেইগুলো এবার ডিটেলসে পড়া. ঠিক আছে. এই রেভলিউশন গুলো মানে এই যে গ্রিন রেভলিউশন, হ্যাঁ, মানে ওখানে যা লেখা আছে আমি বললাম তুমি সারমর্মটা পড়িয়ে দিলাম পুরো, যে এই জিনিসগুলো হচ্ছে. ঠিক আছে, মানে ইটস আপ টু ইউ তো তুই কিভাবে এই জিনিসগুলো শেষ করবি. কারণ এগুলো কিন্তু সবগুলোই মানে পড়ানো হয়ে যাচ্ছে. ঠিক আছে. আরো অনেক কিছু আছে যেগুলো বলতে হবে, বাট একটা রিডিং পারসন. ঠিক আছে, আমি জাস্ট ইয়েটা দিয়ে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো তুই পড়তে হবে না সেটা লিস্টটা লিখে নে একবার.